করেন, হ্যাঁ, সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে যে ধরেন জেনারেল এক্সেপশন বা সাধারণ ব্যতিক্রম কোন অধ্যায়ে আছে। হ্যাঁ, এইরকম একটা প্রশ্ন সাধারণত থাকে, অধ্যায় কেন্দ্রিক একটা প্রশ্ন। তো জেনারেল এক্সেপশন যেহেতু একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এইটা চতুর্থ অধ্যায়ের মধ্যে আছে। হ্যাঁ, তো এইটাও জেনে জেনে থাকা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা এগুলো জেনে যাবেন, জেনে থাকবেন, একটা প্রশ্ন হওয়ার চান্স থাকে। এখন সাধারণ ব্যতিক্রমগুলো কোনগুলা, এবং সাধারণ ব্যতিক্রমের মধ্যে আমাদের যে ৭৬ থেকে ১০৬ পর্যন্ত যে জেনারেল এক্সেপশনের কথা বললো, এই ধরনের এই এক্সেপশনটা আসলে কি, এইটা জানার জন্য যদি আমরা এইভাবে দেখি ব্যাপারটা, সেটা হলো যে মানে যে বিষয়গুলো আইনের দৃষ্টিতে আসলে অপরাধ বলে মনে হয়, যে ঘটনাগুলো আপাত দৃষ্টি আইনের দৃষ্টিতে অপরাধ, কিন্তু পারিপার্শ্বিকতার কারণে, হ্যাঁ, এগুলোকে ফৌজদারি দায় থেকে অব্যাহতি দেয়া হয়, এই বিষয়গুলোই আসলে জেনারেল এক্সেপশন বা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে। সাধারণ দৃষ্টিকোণ থেকে আমরা এগুলোকে অপরাধ বলে গণ্য করলেও বিশেষ বিশেষ পরিস্থিতিতে এই 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 অপরাধগুলোর কারণে, এই ধরনের ঘটনার কারণে আমরা ফৌজদারি দায় থেকে অব্যাহতি পাইতে পারি। যেমন ধরেন দুর্ঘটনা হইতে পারে যেটা অনিচ্ছাকৃত, কিংবা ধরেন আত্মরক্ষার্থে কোনো ধরনের অপরাধ সংঘটিত হয়েছে, এই ধরনের ঘটনা ঘটলে আমাদের ফৌজদারি দায় থেকে যে অব্যাহতির যে বিষয়টা আছে, সেটাই আসলে সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে। তো আমরা এর আগে জেনেছি এবং আজকেও জাস্ট বলে যাই। তো ধরেন এই যে এই বিষয়গুলো দুই ধরনের, একটা হচ্ছে লফুল আর একটা হচ্ছে আনলফুল। লফুল যেগুলা, যে ঘটনাগুলো ঘটে, সেগুলোই কিন্তু ৭৬ থেকে ১০৬ এর মধ্যে বলা হয়েছে যে আইনের মধ্য থেকে কোনো ঘটনা যদি হ্যাঁ, আর হচ্ছে আনলফুল হোমিসাইড বা আনলফুল যে অপরাধগুলো আছে, সেগুলোর জন্য কিন্তু আমাদের ফৌজদারি দায় থেকে অব্যাহতি পাবার কোনো সুযোগ থাকে। এইখানে আরেকটা ব্যাপার যদি যুক্ত করা যায়, সেটা হচ্ছে যে আপনি যে অপরাধটা করছেন, এইখানে হচ্ছে আপনার মেন স্ত্রিয়াটা কি বা একটা স্ত্রিয়াটা কি। তো এইটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যে আসলে আপনি অপরাধজনক, মানে আপনার অপরাধী মন ছিল কিনা, আপনি অপরাধজনক কার্যটা সংগঠিত করছেন কিনা। যদি আপনার অপরাধী মন না থাকে কিন্তু আপনি একটা অপরাধজনক কার্য করেছেন, তাহলে কিন্তু আপনি ফৌজদারি দায় থেকে অব্যাহতি পাবেন। এটাই হচ্ছে জেনারেল এক্সেপশন বা সাধারণ ব্যতিক্রমের মূল কথা। এখন যদি আমরা একটু আগাই, সেক্ষেত্রে হচ্ছে ৭৬ ধারায় যে কথাটা বলার চেষ্টা করলো, সেটা হচ্ছে যে আইন আইন বলে বাধ্য বা ভুল ধারণা বশত নিজেকে আইন বলে বাধ্য বিশ্বাসকারী ব্যক্তির দ্বারা সম্পাদিত কাজ। মানে যে ব্যক্তি নিজেকে আইন বলে বাধ্য মনে করেছেন, মনে করে যে কাজটা তিনি করেছেন, এইরকম কাজের ফলে যদি কোনো অপরাধ সংঘটিত হয়, তাহলে তিনি ফৌজদারি দায় থেকে অব্যাহতি পাবেন। যেমন দেখা যায় যে খুবই বেসিক একটা যদি উদাহরণ আমরা দেখি, এই যে ২৪-এর গণ অভ্যুত্থানে যে সাধারণ পুলিশেরা যে আমাদের নিরীহ মানুষের উপর যে গুলিবর্ষণ করেছে বা আমাদের হত্যা করেছে বা যেগুলো আমরা দেখেছি, এখন সে আসলে ফৌজদারি দায় থেকে অব্যাহতি পাবার সুযোগ আছে যদি সে বলে যে আমার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে আমি এই অপরাধ সংগঠিত করেছি। সেক্ষেত্রে ৭৬ ধারা অনুযায়ী সে কিন্তু ফৌজদারি দায় থেকে অব্যাহতি পাবে। ৭৭ ধারায় বলতেছে যে বিচার পদ্ধতি অনুসারে কাজ সম্পাদনকালে বিচারক কর্তৃক কৃত যে কাজ, তো এখন বিচার পদ্ধতি, একটা বিচারিক পদ্ধতি অনুসরণ করবার সময় বিচারক যদি ভুলবশত কিংবা বিচারক যে কোনো ধরনের বিচারকের সিদ্ধান্ত যদি দিয়ে থাকেন, তিনি যদি একটা ভুল সিদ্ধান্ত দিয়ে থাকেন, এই ৭৭ ধারার মধ্য দিয়ে তিনি বেঁচে যাইতে পারবেন। এই ৭৭ ধারা তাকে রেমেডি দিয়েছে যে হ্যাঁ, বিচার পদ্ধতি অনুসরণকালে সম্পাদিত মানে যে কাজটা তিনি করবেন, সেইটার জন্য তিনি ফৌজদারি দায় থেকে অব্যাহতি পাবেন। আপনারা দেখবেন যে বিগত সময়গুলোতে এই পরিমাণ
মানে এমন কিছু বিচারপতি ছিল, আমরা যদি বিচারপতি মানিকের কথাই বলি, উদাহরণ যদি তারে দিয়েই দিই, অনেক কন্ট্রোভার্সিয়াল জাজমেন্ট তিনি দিয়েছেন, যার ফলে অনেক মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। হ্যাঁ, বা এরকম হয় আছে, কিংবা ভুলবশতও হতে পারে, আইনের ভুল ব্যাখ্যার কারণেও হতে পারে, ভুল বোঝার ক্ষেত্রেও হতে পারে। এই ধরনের ঘটনা যদি ঘটে, তাহলে বিচারক ফৌজদারি দায় থেকে অব্যাহতি পাবেন, যেটা ৭৭ দণ্ডবিধির ৭৭ ধারায় যেটা বলা হয়েছে। আমার কাছে এই সেকশনটাকে একটু খুব ভয়ঙ্কর সেকশন মনে হয়, কারণ বিচারক ভুল করলেও তার আইনের আওতায় নিয়ে আসবার সুযোগ থাকা উচিত ছিল বলে আমি মনে করি। কিন্তু ৭৭ ধারা যে কথাটা বলছে ওইটাই আমাদের মনে রাখতে হবে। ৭৮ ধারায় বলতেছে যে আদালতের রায় বা আদেশ অনুসারে যদি সম্পাদিত কোনো কাজ হয়, এখন দেখা গেল যে আদালত একটা রায় প্রদান করেছে, ওই রায় প্রদান করবার পরে কি হয়েছে যে ওই রায়টা যিনি কার্যকর করেছেন, তো বিচারক রায় দিয়েছেন যে এক্স কে ফাঁসিতে ঝুলিয়ে যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হয় ততক্ষণ পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তো দেখা গেল যে জল্লাদ তাকে ফাঁসিতে ঝুলাইছে। হ্যাঁ, তো সুতরাং এইখানে কিন্তু ৭৮ ধারা অনুযায়ী এই ধরনের কাজ যিনি করবেন তিনি ফৌজদারি দায় থেকে অব্যাহতি পাবেন। ৭৯ ধারাতে বলতেছে যে আইন সমর্থিত বা ভুল ধারণা বশত নিজেকে আইন সমর্থন বলে বিশ্বাসকারী ব্যক্তি দ্বারা সম্পাদিত কাজ যদি না মানে হয়, কোন ব্যক্তি যদি নিজেকে আইন দ্বারা সমর্থিত বলে বিশ্বাস করেন এবং সরল বিশ্বাস যদি কোনো কাজ করেন, দেখা গেল যে একটা ঘটনা ঘটেছে, এর মধ্যে একজন আরেকজনকে হত্যা করে ফেলেছে কিংবা খুন করে ফেলেছে, তো আমি বা আপনি সাধারণ মানুষ, সাধারণ দৃষ্টিতে এইটা অপরাধজনক কার্যের ফলে ওই খুনকে আমরা আটক করলাম। তো দেখা গেল যে তাকে আটক করার পরে যখন আমরা তাকে আদালতের কাছে নিয়ে গেলাম কিংবা থানার কাছে সুপর্দ করলাম, তখন জানা গেল যে তিনি আসলে তার রাইট অফ প্রাইভেট ডিফেন্স তিনি ব্যবহার করছিলেন। হ্যাঁ, কিন্তু এইটা যেহেতু করা হয়েছে, হ্যাঁ, সুতরাং তিনি কিন্তু এই আইন দ্বারা সমর্থিত ভুল ধারণা বশত নিজেকে আইন দ্বারা সমর্থিত বলে বিশ্বাস করবার ফলে ৭৯ ধারা অনুযায়ী তিনি কিন্তু এইখান থেকে এই ফৌজদারি দায় থেকে অব্যাহতি পাবেন। আমরা যদি ৮০ নম্বর সেকশনটা দেখি, খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন ৮০ নম্বর সেকশনটা, যেখান থেকে প্রশ্ন হবার সমূহ সম্ভাবনা থাকে। আপনি একটু খুবই মনোযোগ সহকারে এই সেকশনটা দেখবেন। সম্পাদন কালে দুর্ঘটনা, আপনি আইনানুগভাবে কোনো কাজ সম্পাদন করতেছিলেন, কিন্তু দুর্ঘটনা বশত দেখা গেল যে অ্যাক্সিডেন্ট ঘটে গেল, সাবধান ছিলেন, আপনি খুবই কনসার্ন ছিলেন, আইনানুগভাবেই কাজটা করতেছিলেন, এরকম অবস্থা খুবই চমৎকার একটা এক্সাম্পল দেওয়া আছে। একদমই এই এক্সাম্পলটাও কখনো মেনশন করে পরীক্ষায় আসে, যেখানে বলছে যে ধরেন যে একটি কুড়াল দিয়ে কাজ করছিলেন, দেখা গেল যে আপনি সবকিছু ঠিকঠাক ছিল কুড়ালের, কিন্তু কাজ করবার সময় আপনি সাবধানও ছিলেন, কুড়ালের মধ্যে যে দণ্ডায়মান মাথাটা ছিল এইটা খুলে গিয়ে সামনে কোনো ব্যক্তির গায়ে লাগলো এবং তিনি কি হলেন, তিনি তৎক্ষণাৎ সেই অবস্থায় আহত হলেন কিংবা নিহত হলেন। যদি এরকম ঘটনা ঘটে ৮০ ধারা অনুযায়ী তিনি কিন্তু ফৌজদারি দায় থেকে অব্যাহতি পাবেন। ৮১ নম্বর সেকশনটাতে বলা হইল যে অপরাধজনক উদ্দেশ্য ব্যতীত এবং পণ্যের প্রতিরোধের উদ্দেশ্যে সামগ্রী, মানে কোন ধরনের বড় ক্ষতি এড়ানোর জন্য যদি আপনি ছোট কোনো ক্ষতি করে ফেলেন, দেখা গেল যে একটা বড় ক্ষতি হচ্ছে, সেইটা থেকে আপনি সেই বড় ক্ষতিটা থেকে রিলিফ করবার জন্য আপনি ছোট যদি কোনো ক্ষতি করে ফেলেন, সেক্ষেত্রে আপনি ফৌজদারি দায় থেকে অব্যাহতি পাবেন, যদি এটা আপনি গুড ফেইথে করেন বা সরল বিশ্বাসে করেন, সরল মনে করেন। একটা উদাহরণ আছে, উদাহরণটা আপনার রেখে দিবেন, যে দেখা গেল যে সমান্তরাল ভাবে একটানা 20টা ঘর আছে, 20টা বাড়ি আছে, এর মধ্যে একটা বাড়িতে আগুন লেগে গেছে, দেখা গেল যে এই আগুন 20টা ঘরেই এক নাগাড়ে গিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং যে ঘরে আগুন লাগছে তার পরবর্তীতে কোনো একটা ঘর আপনি ভেঙে দিলেন বাকি বাড়িগুলোকে রক্ষা করবার জন্য। সুতরাং এরকম যদি হয়, বড় ক্ষতি থেকে বাঁচানোর জন্য
একটা ঘর আপনি ভেঙে দিলেন, একটা ছোট ক্ষতি সম্পাদিত হইল, এই ক্ষতির জন্য আপনি ফৌজদারি দায় থেকে অব্যাহতি পাবেন। 82 নম্বর সেকশনটা বলছে যে 9 বছরের কম বয়স্ক শিশুর কাজ। মূলত 9 বছরের কম বয়স্ক কোন শিশু যদি কোনো ধরনের অপরাধ করে সেইটা অপরাধ বলে বিবেচিত হবে না। হ্যাঁ, তো কারণ হচ্ছে 9 বছরের শিশু আসলে অপরিণত বোধ সম্পন্ন, সুতরাং তার কাজ অপরাধ বলে গণ্য হবে না, একদম 82 নম্বর সেকশনে বললে। তবে এই প্রশ্নটা একটু কমপ্লেক্সও বটে। যেমন দেখা গেছে যে কত বছরের কম বয়স্ক শিশু অপরাধ করলে তা অপরাধ বলে গণ্য হবে না। 7 বছর, 9 বছর, এই যে যদি কম শব্দটা না থাকতো, কত বছর বয়সের শিশু অপরাধ করলে তা অপরাধ বলে গণ্য হবে না, তাহলে 7 বছর, 9 বছর, 10 বছর, 12 বছর, প্রশ্ন এইরকম থাকতে পারে। এটা আপনার প্রশ্ন অনুযায়ী দেখবেন যে আসলে কোনটা 9 বছরের নিচে হয়ে যাচ্ছে। এই সেকশনটাকে বলছে যে কি ডোলি ইনকাপেক্স নামে একটা শব্দ দিয়ে এই সেকশনটাকে হচ্ছে যে আইডেন্টিফাই করা হয়েছে। এই ধরনের আসতে পারে যে 82 নম্বর সেকশন মানে কি ডোলি কাপেক্স শব্দটি কোন সেকশনের আওতাধীন, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এই টার্মটা আপনারা একটু মনে রাখবেন। হ্যাঁ, যেখানে বলছে যে ইনক্যাপাবল টু কমিটিং ক্রাইম, সে হচ্ছে যে আসলে ক্রাইম করার যোগ্যই না আর কি। সেটা হয়তো একটা ল্যাটিন টার্ম বা কোন একটা টার্ম দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে সে আসলে ক্রাইম করার জন্য মানে কমিটেড না বা এটার জন্য সে সক্ষম না, এটা বোঝানো হয়েছে 82 নম্বর সেকশন। 82 নম্বর সেকশনকে বোঝানো হলো যে 9 বছরের অধিক বয়স্ক বা 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম। তবে এই ক্ষেত্রে বলা হয়েছে যে যে শিশুটা অপরাধ করবে সে আসলে অপরিণত বোধ সম্পন্ন হইতে হবে, তার বোধ শক্তি নাই, কিংবা সে বুঝতে পারে নাই, তার বোঝার সক্ষমতা নেই। এই ধরনের শিশু কিন্তু আমাদের সোসাইটিতে আছে। আপনি দেখবেন যে বয়স অনেকটা বেড়ে গেলেও আসলে তার কিন্তু পরিপক্কতা আসে না বয়সের সাথে। সুতরাং 9 বছরের অধিক, 12 বছরের কম বয়স্ক এইরকম কোন ধরনের অপরাধ করে, হ্যাঁ, সে যদি অপরিণত বোধ সম্পন্ন হয়, পরিণত না, ম্যাচিউর না, সেক্ষেত্রে কিন্তু সেই শিশু ফৌজদারি দায় থেকে অব্যাহতি পাবেন। এরপরে 84 নম্বর সেকশনটাকে যদি আমরা দেখি, অপ্রকৃতস্থ ব্যক্তির কাজ। হ্যাঁ, যে অ্যাক্ট অফ আ পারসন অফ আনসাউন্ড মাইন্ড, যে হচ্ছে যে ব্যক্তি কি অপ্রকৃতস্থ, সেই ব্যক্তির কাজ যদি এরকম হয়, উন্মাদ হয় কিংবা পাগল হয়, জড়বুদ্ধি সম্পন্ন হয় কিংবা মানসিক রোগী হয়, এই ধরনের ব্যক্তির কার্য আসলে কি হবে, কোন ধরনের অপরাধজনক কার্য করলেও তিনি আসলে এই আনসাউন্ড মাইন্ড থাকার কারণে, অপ্রকৃতস্থ থাকার কারণে, ইনটক্সিকেটেড থাকার কারণে, পাগল থাকার, উন্মাদ জড়বুদ্ধি সম্পন্ন থাকার কারণে তিনি 84 নম্বর ধারা অনুযায়ী ফৌজদারি দায় থেকে অব্যাহতি পাবেন। এরপরে বলছে যে 85 নম্বর সেকশনে বলা হলো অনিচ্ছাকৃত নেশাগ্রস্ত কারণে বিচার শক্তি রহিত হয়। মানে আছে না, আমরা তো এগুলো বাংলা সিনেমাতে দেখা যায় যে অনিচ্ছাকৃত নেশাগ্রস্ত, হ্যাঁ, তিনি ইচ্ছাকৃতভাবে নেশা করতে চান নাই, তাকে বিভিন্ন কোনো বা অন্য কোনো জানেন না, তার অগোচরে তাকে নেশা করানো হয়েছে। এই ক্ষেত্রে যদি তিনি কোনো অপরাধজনক কার্য সংঘটিত করেন তাহলেও তিনি 85 নম্বর সেকশন অনুযায়ী ফৌজদারি দায় থেকে অব্যাহতি পাবেন। বলা হলো যে যে অপরাধের ক্ষেত্রে বিশেষ জ্ঞান দরকার কিংবা উদ্দেশ্য থাকা দরকার, কোন উন্মত্ত ব্যক্তি কর্তৃক যদি এরকম ঘটনা ঘটে বা কোন নেশাগ্রস্ত ব্যক্তি কর্তৃক যদি এরকম ঘটনা ঘটে যে তিনি ধরেন যে যে কাজটা সম্পর্কে তার জ্ঞান নাই, হ্যাঁ, তাকে
এ ধরনের কাজ যদি তিনি করে ফেলেন, যে তার জ্ঞানহীন অবস্থায়, জ্ঞান শূন্য অবস্থায় কিংবা হইতেছে নেশাগ্রস্ত অবস্থায় যদি এই ধরনের কাজ করেন, তাহলে হইতেছে এবং তার ইচ্ছের বিরুদ্ধেও, মানে 85 এবং 86 অনেকটা একই, হ্যাঁ, তার ইচ্ছের বিরুদ্ধে যদি এরকম নেশাগ্রস্ত করানো হয়, সেক্ষেত্রে তিনি যদি কোনো ধরনের অপরাধ সংগঠিত করেন, সেক্ষেত্রে তিনি ফৌজদারি দায় থেকে অব্যাহতি পাবেন। 87 নম্বর সেকশনে বলা হইতেছে যে মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর কোনো উদ্দেশ্য ছিল না, এরকম কোনো উদ্দেশ্য নাই, আসার সম্ভাবনাও নাই, হ্যাঁ, এরকম কাজ যদি কোনো ওই ব্যক্তির সম্মতি সহকারে ঘটে, হ্যাঁ, সেক্ষেত্রে তিনি কোনো ধরনের অপরাধ সংগঠিত হইলে, কোনো ধরনের ইনসিকুয়েন্স হইলে তিনি ফৌজদারি দায় থেকে অব্যাহতি পাবেন। 87 নম্বর সেকশনটা ইম্পর্টেন্ট এবং এইখান থেকে হচ্ছে যে উদাহরণটা থেকেও প্রশ্ন হতে পারে। দেখা গেল যে আমরা সাধারণত ওই যে এগুলো দেখি না, ধরেন কি খেলা, কুংফু কারাতের মধ্যে দুজনের মধ্যে ফাইট দেখি না, কিংবা হচ্ছে যে বক্সিং এর মধ্যে ফাইট দেখি না। তো এইখানে তো দেখা গেছে যে 18 বছরের বেশি বয়স্ক ব্যক্তি সবাই যারা অংশগ্রহণ করে, তারা হইতেছে যে নিজের একটা খেলার জন্য, একটা এন্টারটেইনের জন্য তারা যখন এটাতে অংশগ্রহণ করেছে এবং সেইখানে যখন তাদের সম্মতিতে কোন ইনসিডেন্টলি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে গেছে, কেউ আহত হয়েছে কিংবা নিহত হয়েছে, এরকম ঘটনা ঘটলে সেখান থেকে ফৌজদারি দায় থেকে অব্যাহতি পাওয়া যাবে। অষ্টআশি নম্বর সেকশনে বলা হয়েছে মৃত্যু ঘটানোর কোনো অভিপ্রেত নাই এমন কাজ কোনো ব্যক্তির উপকারার্থে কিংবা সৎ বিশ্বাসে যদি করা হয়, মানে মৃত্যু ঘটানোর কোনো উদ্দেশ্য আসলে নাই, কিন্তু কোনো ব্যক্তির উপকারের জন্য যদি এরকম করা হয়, হ্যাঁ, তাহলে এবং উইথ কনসেন্ট, যদি তার অনুমতি নিয়ে যদি করা হয়, হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে ফৌজদারি দায় থেকে অব্যাহতি পাবেন। সাধারণত দেখা যায় যে ডাক্তাররা যখন অপারেশন করেন, হ্যাঁ, সেক্ষেত্রে যদি রোগী ইনসিডেন্টলি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যায়, সেক্ষেত্রে 88 ধারা অনুযায়ী কিন্তু তিনি কি পাবেন, ফৌজদারি দায় থেকে অব্যাহতি পাবেন। এইটাও একটা ইম্পর্টেন্ট সেকশন, হ্যাঁ। তবে একটা ব্যাপার, 12 বছরের বেশি বয়স্ক শিশু বা মানুষের ক্ষেত্রে ব্যাপারটা কি হবে? আমি যদি দেখি 90 নম্বর সেকশন, 90 নম্বর সেকশনে বললো ভীতি বা ভ্রান্ত ধারণার অধীন প্রদত্ত, মানে কোন ধরনের ভীতি দেখানো হয়েছে বা ভ্রান্ত ধারণায় বশীভূত করে সম্মতি আদায় করা হয়েছে বা কনসেন্ট আদায় করা হয়েছে, এইরকম কোনো ঘটনা যদি ঘটে, সেক্ষেত্রে এটা অপরাধ বলে গণ্য হবে না। যেমন ধরেন আপনি কাউকে কি করছেন যে ক্ষতি করার ভয়ে পিস্তলের মুখে তাক করাই আপনি তার একটা কাজ করাইতে বাধ্য করছেন, হ্যাঁ, ভীতি দেখাইছেন, এরকম করে বাধ্য করছেন, সেটা ফৌজদারি দায় থেকে অব্যাহতি পাবেন। মানে এইটা মূলত হচ্ছে যে আপনি ফ্রি উইল, মানে আপনি উইলিংলি ব্যতীত যদি আপনাকে ভয়ভীতি দেখানো হয় কিংবা ভুল তথ্যের বর্ণনা দেওয়া হয় কিংবা অপ্রকৃতস্থ মাতাল ব্যক্তির যদি সম্মতি নেওয়া হয়, অপ্রকৃতস্থ ব্যক্তির সম্মতি নেওয়া হয় কিংবা মাতাল বা নেশাগ্রস্ত ব্যক্তির যদি সম্মতি নেওয়া হয় কিংবা ধরুন 12 বছরের কম বয়স্ক কোনো শিশুর যদি সম্মতি নেওয়া হয়, এগুলো আসলে সম্মতির মধ্যে পড়ে না, হ্যাঁ। সুতরাং এই ধরনের কি করে যদি আপনি কোনো অপরাধ সংগঠন করেন, সেক্ষেত্রে 90 ধারা অনুযায়ী সে কিন্তু ফৌজদারি দায় থেকে পাবে এবং সেগুলো সংগঠিত, এটা হচ্ছে যে এটা সম্মতি বলে বিবেচিত হবে না আসলে যদি এই কয়েকজন ব্যক্তি হয়। যেমন ধরেন মাতাল বা নেশাগ্রস্ত ব্যক্তির সম্মতি, হ্যাঁ, হ্যালো, আপনি কি করলেন, একজন মধ্যম ব্যক্তি বা হ্যাঁ মাতাল সালামকে ব্যক্তি ফোন দিচ্ছি, সালাম ফোন অবস্থায় আছে, ধরতেছে না আপনি কেন? তার কাছে কি বললেন, দামি গাড়ি সে আপনার কাছে বিক্রি করলো কম টাকায়, এটা কিন্তু আমি কনসেন্ট ওর না। বন্ধু বলতেছি, সুফি। সুতরাং এটা কিন্তু সম্মতি বলে বিবেচিত হবে না। আমি ওর এটা বন্ধু ধরেন সুফি বলছিলাম। সম্মতি বলে এটা বিবেচিত হবে না। কিংবা ধরেন যে এই যে ভয়ের ভীতি, আচ্ছা আপনি আচ্ছা, শুনেন পিস্তল ধরে শুনেন, আমি পিস্তল আপনাকে ধরে কিছুক্ষণ বন্দুকের পরে নলের ফোন সাথে দেবো, যদি একটা আপনি ওটিপি যাবে, সম্মতি আদায় ওটিপিটা করে নেন, লাগবে, দলিলে একটু স্বাক্ষর করে নেন, সতর্ক থাকবেন, এটা ফোন দেবো, হ্যাঁ? সম্মতি বলে বিবেচিত ঠিক হবে আছে। না। এইগুলো 90 নম্বর সেকশন। 91 এ যেটা বলবার চেষ্টা করা হইলো সেটা হচ্ছে যে সাধারণত যে কাজ করলে অপরাধ হয়
সেই কাজ ক্ষতিগ্রস্ত বা আহত ব্যক্তির অনুমতি নিয়ে যদি করা হয়, কিছু বিশেষ ব্যতিক্রমের অধীন তা অপরাধ বলে গণ্য হবে না। তো যেমন ধরেন যে আমরা করেছি যে গর্ভপাতকরণ এটা অপরাধ, হ্যাঁ গর্ভপাতকরণ অপরাধ, কিন্তু দেখা গেল যে গর্ভপাত না করলে ওই নারীকে বাঁচানো যাচ্ছে না, তার কনসেন্টে যদি এই ধরনের গর্ভপাত ঘটানো হয়, সেক্ষেত্রে আপনি ওই যে আমরা যে পড়েছিলাম 312, 13, 14 এই সেকশন গুলোতে, এগুলো থেকে ফৌজদারি দায় থেকে অব্যাহতি পাওয়ার সুযোগ 91 নম্বর সেকশনে দেওয়া হয়েছে। 1709 হ্যাঁ। 50 আমরা 92 নম্বর সেকশনটা দেখি, সম্মতি ব্যতি রেখে কোনো ব্যক্তির মঙ্গলার্থে সৎ বিশ্বাসে কৃত কাজ। মানে আপনি সম্মতি নেন নাই বা আমরা সম্মতি গ্রহণ করি নাই, সৎ বিশ্বাসে গুড ফেইথে, মানে উইদাউট কনসেন্টে কিন্তু গুড ফেইথে কোনো কাজ করছি, তার উপকারার্থে যদি এরকম কাজ করি, সেক্ষেত্রে 92 অনুযায়ী ফৌজদারি দায় থেকে অব্যাহতি পাওয়া যাবে। কয়েকটা উদাহরণ আছে, উদাহরণগুলো থেকে প্রশ্ন হবার সম্ভাবনা থাকে। যেমন ধরেন যে একটি বাড়িতে আগুন লেগে গেছে আর কি। তো দেখা গেল যে আগুন লাগার ফলে পুরাটাই আগুন, শিশুটা ছাদের মধ্যে আছে। তো আপনি কি করলেন, কয়েকজন নিচে কম্বল ধরে দাঁড়াই আছে, আপনি শিশুটাকে ছুঁড়ে মারলেন, কিন্তু সম্মতি নেবার আসলে সুযোগই ছিল না, ছুঁড়ে মারলেন। আপনি জানেন যে এইখানে আপনি কিন্তু কনসেন্ট নেন নাই, কিন্তু গুড ফেইথে এই কাজটা করছেন, আপনি জানেন যে এইখানে কোনো দুর্ঘটনা হবার সম্ভাবনা আছে, তথাপিও আপনি এই কাজটা করছেন। এর এর ফলে যদি শিশুটার কোনো ধরনের দুর্ঘটনায় পতিত হয়, সেক্ষেত্রে আপনি ফৌজদারি দায় থেকে অব্যাহতি পাইতে পারেন, কারণ এই কারণে আপনি পাইতে পারেন। না হলে তো ওই শিশু মারা যাবারই একটা সম্ভাবনা ছিল।